তোমাদের ভালোবাসা ওদের জীবনকে সুন্দর করে তুলে। চিন্তা কি আর সাথে হয় রে? অনেক বছর আগে বাড়ি ছেড়েছি, বাড়ির কথা তো আর মনেই পড়ে না। এখন এটাই আমার কাছে বাড়ি, ঘর, সংসার সব। প্রবলেম যখন আসে তখন চিন্তাটাকে দূরে সরিয়ে রেখে তার সেই সমস্যার প্রতিকার করাটা খুব দরকার। না রে রাজি, আমরা যতটা ব্যাপারটা হালকা করে দেখছি ততটা ব্যাপারটা হালকা নয়। ওরা পয়সাওয়ালা, ওরা দিনকে রাত করে ওদের বাঁ হাতের খেল। এই যদি বাঁ হাতের খেল কিনে জানি না, এই তবে আমার এখন হাতে কি আছে বলো তো? ওই তো দেখতে পাচ্ছি একটা কাগজের রোল নিয়ে ঘুরছিস। আরে এটা কাগজের রোল নয়, এটা হলো এই হোখেবেনের থলি। মানে যা চিন্তা আমাদের রাতের ঘুম উড়ে গেছে, আজকে ওই কিছু পুরনো জিনিস ঘাটতে ঘাটতে এটা হাতে এলো। আর হাসাস না, এটা যদি হোখেবেনের আসল দলিল হতো না তাহলে আমার তো চিন্তাই থাকতো না। ওরে এটা দলিলের নকল, মানে জেরক্স কপি। মানে এটা আসল নয়, তবে কেন কোথায় সেটা? এই লোকে না চোখ বন্ধ করে ঘুমোয় জানতাম। এই তুমি ফরিদা নামে বলো তো, দলিলটা কোথায় রেখেছো? তুই তো এখানে ৯ করে ১০ বছর হয়ে গেল এখানে আসিস, তারপরে তোর কি করে অজানা হয় বলছো? হ্যাঁ মানছি যা ঘটেছিল ওই ১২-১৫ বছর আগের ঘটনা, হ্যাঁ এইসব নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তারপরও আরে খাট হয়েছে, এই তোমাকে না আমার জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে। এই শোনো দিদি, এই আশ্রমে তুমি একা নয়, সরলা দিদি বলো একজন আছে যার নামেই সততা। আমি না আমার সব থেকে জেনে নেবো সবকিছু। এই ফালতু কথা না বলে তুই যা, তো যাবি, চলে যা, গিয়ে আগে রান্নার আয়োজন কর। আমি তাড়াতাড়ি আছি, তুই যা যা, যাবি চলে যা। ওই বাচ্চাগুলো না থাকলে তো কবেই চলে যেতাম। কে থাকতো এমন জায়গায়? ওদের মায়ায় হয় বেরিয়ে পড়েছে। ঠিকই বলেছিস রে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম এই বাড়িটা না আমার কাছে কেমন একটা জেলখানা মনে হতো, কিন্তু ওই যে ছেলেকে নিয়ে এখানে রয়ে গেলাম, ছেলে এখান থেকে চলে গেল, পারলাম না। ওই ছেলের সাথে ওই যে যেসব বাচ্চাগুলো রয়েছে তাদের মায়া না আমি এখানে আটকে পড়ে গেলাম। জানিস তো ওদের ভালোবাসা এই জেলখানার থেকে অনেক বড়, অনেক দামি। এই আচ্ছা দিদি, এই তোমার ছেলে মানে তো বোন, মানে কোথায় গেল, কেমন আছে, কি করছে, তুমি তার মধ্যে খোঁজ খবর নাও না? খোঁজ নিয়ে তো আরো বড় বিপদে পড়ে রয়েছি। জানিস তো ছোটবেলায় যদি ওকে এখানে না আনতাম তাহলে আমাদের আর এই দিনটা দেখতে হতো না। দিদি, চিঠি আছে? চিঠি? আজকে দিনে চিঠি পাঠানো মানে, আর তাছাড়া তো আমাদের তুমি কথা বাইরের লোক খুব একটা জানেও না। সেটাই তো ভাবছি, এই চিঠি কার চিঠি? এই তুই যা যা যা, কার চিঠি? দুশ্চিন্তাটা তো আমার মাথা থেকে নামছে না। এখনকার দিনে চিঠি, আবার কোনো বড় বিপদে পড়বো না তো? না না না, আমি ভাবতে পারছি না। দুশ্চিন্তাটা আমার মাথাটা একেবারে ঘিরে রেখে দিয়েছে।
কথা বলে এই যাচ্ছি দেখছি যাচ্ছি রাঙাপুর থেকে। হ্যাঁ তুই রাঙাপুর থেকে পাঠিয়েছে দেখছি। রাঙাপুর আচ্ছা, রাঙাপুর কথা বলছি। কে লিখেছে হাতালি দা কি লিখেছে আরে তুমি তো ভয় পাচ্ছ কেন? আরে এই তো চিঠি পাঠিয়েছে আমাদের বোন, মানে তোমার ছেলে। কি লিখেছে আচ্ছা আচ্ছা, তুমি ঠান্ডা হয়ে বসো, আমি পড়ছি। দাও শোনো। প্রিয় হোক হেবে, আশা করি তোমরা ভালো আছো অথবা নেই। ওখানে আমার কিছু প্রিয় মানুষ আছে যাদের আশীর্বাদ আর জায়গা নিয়ে একটু ভুল বললাম, যাদের জায়গা আমার জীবনে অসীম। এইরকম একটা খুশির দিনে তাদের অবদান আমার জীবনকে রঙিন করে তুলবে। তাই আগামী 7ই মার্চ আমার বাড়িতে হোক হেভেনকে স্বাগত। সেদিন আমার জন্মদিন। আমার অনুরোধ, হোক হেভেনের প্রত্যেকের উপস্থিতি আমার আগামী জীবনকে সাজিয়ে তুলবে অন্যরকম ভাবে। স্থান রাঙাপুর ঐচ্ছিক অনুষ্ঠান ভবন। আপনাদের অপেক্ষায় রইলাম। দিদির বোন। না 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 এটা কোনো জন্মদিন বাড়ি নয়, ওখানে কেউ যাবে না। আমি বলেছি কেউ যাবে না, এটা হতে পারে না। দিদি তুমি কি কথা বলছো? এই তোমার ছেলে চিঠি এসেছে, তুমি বলছো যাবো না? আর তাছাড়া এখানকার আশ্রমে তো বাচ্চাগুলো তো দুমুঠো দুবেলা ভালো মন্দ খেতেও পায় না, তো একদিন ভালো মন্দ খেলে ক্ষতি কি? আমি বলেছি কেউ যাবে না মানে কেউ যাবে না। এই শোনো দিদি, এই আশ্রমের ভালো মন্দ দেখা দেখতে যেমন তোমার তেমনি আমারও আছে। তোমার ইচ্ছা হয় তুমি যেও না, কিন্তু আমি বলবো আমাকে আর বাধা দিও না। না এটা হতে পারে না, এটা কোনো জন্মদিন বাড়ি না। আমি বলেছি কেউ যাবে না মানে কেউ যাবে না। এই সরলা, সরলা একবার এদিকে আয় না রে। এত খাটাখাটি গেছে আর ভালো লাগছে না। এই সরলা, আসছি দিদি। আয় একটু তাড়াতাড়ি। এই তুই চুপ করে একটু বস তো। সারাক্ষণ শুধু দিদি 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 দিদি। এই কেন রে? তুই তো অন্যদের এমনি নাম ধরে ডাকিস, আমাকে কেন এরকম ভাবে দিদি দিদি বলিস? হ্যাঁ, আমাকেও বিনিতা বলেই ডাকবি কেমন? কি যে বলো না দিদি, কোথায় তুমি আর কোথায় আমি? তুমি কোর্টে গিয়ে দাঁড়ালে কত বড় বড় নেতা মন্ত্রী পর্যন্ত চুপ থাকে, সেটা আগে বলো তো। পাগলি, হ্যাঁ, আর তুই যে হাসপাতালে মানুষগুলোর প্রাণ বাঁচানোর জন্য দিনরাত লড়াই করে বেড়াস তখন? আরে বোকা দেখ, পেশাগত দিক থেকে যে যার বড় ছোট হতেই পারে, হ্যাঁ, কিন্তু তাই বলে বাড়িতে তো নয়। বাড়িতে তো আমরা সবাই একে অপরের বন্ধু সহযোগী, তাহলে বোকা। আচ্ছা শোন, বলছি আজকে কোনো রাস্তা পাওয়া গেল? না দিদি, ওরা সকালেও নাকি এসেছিল, এসে খুব ঝামেলা করে গেছে। বলেছে এরপরে যদি আসে তাহলে নাকি আমাদের ফল ভালো হবে। ও, হুমকি দেওয়া তাহলে শুরু হয়ে গেছে? হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হলো তো। আচ্ছা শোন, রাজীবকে আজকে ঘটনার একটা ডায়েরি করে রাখতে বলিস তো, আমার কাজে আসবে। আচ্ছা দিদি, আমরা তো কোনোদিন কারো ক্ষতি করি না, তাহলে কেন গো আমাদের এত বড় সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে? কারাই বা লেগেছে? এই চুপ কর তো। এর সর্বনাশ করবে কি? হ্যাঁ, ও যত বড়ই গুন্ডা আসুক না কেন, আইনের চোখে সবাই সমান, বুঝলি? আর কেসটা যখন আমার হাতে এসে পড়েছে তখন তো আমি এর শেষ দেখেই ছাড়বো। বলছি কি দিদি, জানো তো আজকে না একটা ঘটনা ঘটেছে। আমার ডিউটি শেষ হতে মিনিট 15 বাকি ছিল। হঠাৎ জানো তো একটা বাচ্চা মেয়ে এসেছে ডাক্তার দেখাতে। এর বয়স কিরকম হবে? 10-11 মতো। ওনার একাই ডাক্তার দেখাতে এসেছে। ওই কি, তোর বাবা মা মানে কেউ কিছু বললো না? আমরাও তো এরকমই ভেবেছিলাম, কিন্তু বাচ্চাটার মুখে সব কথা শুনে না কেমন নিজের অজান্তে না ওকে আমাদের এখানে থাকতে বলেছে দিদি। না না, সরলা, তুই তুই এটা ঠিক করিসনি। আরে বাবা, মানছি এটা একটা আশ্রম, কিন্তু এটা তো সবার জন্য নয়, অনাথ শিশুদের জন্য। এটা তো তোকে বুঝতে হবে, বল। ওই মেয়েটিও মা হারা, বাবা থেকেও নেই। থাকার মধ্যে আছে কয়েকটা বই আর কয়েকটা খেলনা, ওগুলো ছাড়া পুরোপুরি একা দিদি। থাক, আর কি বলবো বল। বলেই যখন ফেলেছিস তখন তো আর কিছু বলার নেই। শুধু একটাই জিনিস চিন্তা হচ্ছে যে এই বাচ্চাগুলোই ঠিক মতো খেতে পারে না, তার মধ্যে আরো লোক এলে চিন্তা নেই দিদি, ওর বাবা অনেক বড় লোক।
কারোর থেকে টাকা এভাবে নিয়ে নেয়। জানি দিদি, আমি কিছু বলি না কারণ ভালো লাগে। আর ঠিক আছে, ওই মেয়েটার বাড়ি তো আমি চিনি না। ও যখন এখানে আসবে তখন আমি ওকে বলে দেবো তুই ফিরে যা। তোর এই মা তোর জন্য জায়গা করতে পারেনি। আমি এটা বললাম না। ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আয়। দেখ আমি এটা বলিনি সরলা, আমি বলতে চাইছি যে মানুষের এত টাকার উপর লোভ থাকা উচিত। হ্যাঁ মানে জানিস তো কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু, এইটাই বলতে চাইছি। আমাদের মনে হয় বিপদের সময় এসে গেছে। ওই মহেশের লোক এখানে আবার এসেছিল, বলে গেছে 1 মাসের মধ্যে জায়গা খালি করতে। কি বলছিস না কি বলা? 1 মাস মানে তো আর এতগুলো লোক মিলে আমরা যাবোটাই বা কোথায়? এই ছাড় তো, কি হবে নাকি? ওই বয়স হচ্ছে কি হাতির বাস পা দেখেছে? হ্যাঁ ওটা কি ওর 14 পুরুষের জায়গা আছে বলবে আর উঠে চলে যাবো? কিন্তু আমাদের যে শাসিয়ে গেছে, ওরা জানে যে তোমরা সকালে থাকো না, সেই সময় বারবার ওরা আসে। সুযোগ বুঝে কোপ মারছি দিদি। তুমি যদি বলো তাহলে বাড়িতে যারা থাকে তাদেরকে বলে দেবো ওরা যেন আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। ব্যাস খুব ভালো। ব্যাস হয়ে গেল তো, সমাধান হয়ে গেল যে এবার সব কাজকর্ম ছেড়ে আমরা বাড়িতে বসে থাকি। হ্যাঁ আর কারণটা কি, বাড়িতে গুন্ডা আসছে, আমাদের অভ্যর্থনা জানাতে হবে, এইটাই তো, তাই বলতে চাইছিস তো তোরা? হ্যাঁ মানে তোদের ভাবনা চিন্তা লেভেলটা না অনেক। বলছিলাম দিদি একটা কথা বলবো, মানে ওই ছোট মুখে বড় কথা হয়ে এই যাবে। তুই বল তো, এত কবিতা না খাস, বল কি বলি। না মানে যদি আমরা একটা অন্য জায়গার খোঁজ করি, বাচ্চাগুলোর উপর প্রতিদিনটা যাচ্ছে। দেখ তুই থাম, তোর থেকে অনেক বেশি বুদ্ধি রাখে কিন্তু দিদি, এটা মাথায় রাখবি। বাবা আর ভাই শোন, আমরা আমাদের নিজেদের বাড়ি ছেড়ে কেন যাব? কেন যাব বল? কর না, একটু চুপ কর তোরা, আমাদের একটু কেন মিলে যাবো মিলিতে দিদি? ভাবতে দে না বাবা। এই দুটোতে মিলে কি শুরু করেছে দেখ তো। ওরা যাবার সময় নাকি রান্নার কাঠের প্লাস্টিকও সরিয়ে দিয়ে গেছে। বৃষ্টিতে রান্নার কাঠ সব ভিজে গেছে। এখন রান্না কিভাবে হবে সেটা চিন্তা করতে করতে রাজীবের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি তাহলে আজকে রাতে রান্না বন্ধ নাকি? না মানে রাজীব চেষ্টা করছে, কিন্তু 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 কি করছিস তুই? একটু গিয়ে হেল্পটা কর ওকে, এখানে দাঁড়িয়ে না থেকে, নাহলে তো সবার পেটে তালা পড়বে একেবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কি বলবো, দেখেছো তো দিদি, আর ওদের অত্যাচারটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আবার বললাম তুমি যদি বলো তাহলে ওরা আসলে যেন ওদেরকে বের করে দেয়। আরে বাবা রে মা, তুই একটু মাথা ঠান্ডা কর। ভালো লাগে না, আচ্ছা 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 বুঝেছি বাবা। রোজের এই ঝামেলা পড়েছে। আর শোন 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 দেখ, সরলা একটা কথা বলি। এই আশ্রমটা যেরকম আমার সেরকম তোর। হ্যাঁ তোরও যতটা অধিকার আমারও ততটা অধিকার, কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের না এরকম মেরে ধমকে কিচ্ছু হবে না, বিশ্বাস কর। ওদের আইনের চোখে শাস্তি দিতে হবে। ঠিক বলেছি? একদম ঠিক বলেছে। আবার তুমি 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 তুই বল, নাহলে কিন্তু নাচ খুব খারাপ হবে। বল, নাহলে বাচ্চাটা থাকবে, তুই চলে যাবি। বল তুই বল। তুমি না দিদি সাক্ষাৎ খবর না, মানে তুমি না সাক্ষাৎ ভক্তদের আমার বাবা দিদি, এবার আমাকে একটু স্টাডি করতে দে। দাদা দাদা বলছি, তবে কি করবো দাদা, ওই আপনার কথা মতোই তো। যত দোষ নন্দ ঘোষ, যেই দেখলি নিজেরা কেস খেয়ে যাচ্ছিস অমনি বলছিস দাদা আপনার কথা মতোই তো। হ্যাঁ মানছি বুদ্ধিটা আমার ছিল, তাই বলে তোরা ভালো মন্দ দেখবি না। ধরে নে আমি তোকে বললাম তুই তোর বাড়িতে আগুন লাগ, তোকে আমি 50,000 টাকা দেবো, আগুনটা লাগাবি। আরে গাধার দল, মাথায় না একটু বুদ্ধি রাখ, বুঝলি? ওই দাদা দাদা বলছি, ওই কানু পুরো লোচন ওরা সব বলছিল, মানে আপনি যদি একবার একটু যেতেন মানে তাহলে খুব ভালো হতো। আর কতদিন আর কতদিন এই দাদার উপর ভরসা করে চলবি? এবার মনে হচ্ছে
তোদের ছুটির সময় চলে এসছে। না দাদা, আর দাদা গোবিন্দনাথ লোকটা না বিশাল পরিবার, বিশাল ধুরন্ধর। মানে আমাদের চোখে ভালো ধুলো দিয়ে তো এই আর অজুহাত দিস না তো, নিজেরা পাচ্ছিস না সেটা বল। আর টেবিলের কি হলো? হ্যাঁ আরে তো আর গোবিন্দ নস্কর নেই। হ্যাঁ দাদা বলছি ওখানে গেছিলাম, মানে আজই গেছিলাম। উদ্ধার করেছে, তবে আমাকে না, ওদেরকে জায়গা থেকে না ছাড়ার থেকে উদ্ধার করেছে। কাজ কতটা হয়েছে? দাদা কাজ, হ্যাঁ কাজ মানে আমাদের বলবো ওই মানে ওরাও একটু বলছিল আর কি। আর মানে দেখুন এটা তো মানে আমরা ওদেরকে ওই একটা মাস সময় দিয়ে এসেছি। মানে ওখানে নিজের মা আছে বলে আবার লেজে খেলাচ্ছিস না তো? দাদা কি বলছেন দাদা, এইরকম কথা আমি ভাবনাতেও আনতে পারি না। দেখুন দাদা, আপনার কথা মতোই আমার জন্মদিনে তার চিঠি পাঠিয়ে দিয়েছি। ওরা শুধু একবার হাতে পা দিলেই দাদা। ঘুঘু দেখেছিস, ভাত দেখিসনি। তোদেরকে যেমন করে পুষে রেখেছি না, তেমন করে ফেলে দিতি না আমার 2 মিনিট সময় লাগবে। আর ওই জায়গাটা যদি আমি না পাই, সবার প্রথমে তোর কপালে শনি আছে। দাদা জায়গাটা আপনাকে দিয়ে তবে আমার শান্তি। ওই জায়গায় আমি মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবো, আর টপ ফ্লোরে হবে পিভিআর সিনেমা হল। জায়গাটা দারুণ আছে বুঝলি, কাজে হাত দেওয়ার আগেই বুকিং শুরু হয়ে যাবে। দাদা দাদা বলছি আমার জন্মদিনটা তো সামনে, ওইটাতে একটুখানি দাদা ওয়েট করে যান। ওই দিন সারা একটা স্পার করে তবেই ছাড়। কাজের আগে কেউ কিছু ডিমান্ড করুক, সেটা আমি একদম বরদাস্ত করি না। আর কাজের পরে আমি তাকে সেটাই দিই যার যেটুকু পাওয়ার। তোমার দেয়াটা যদি ঠিক থাকে, তুমি পাবে রাবড়ি, আর যদি এদিক ওদিক হয়, তুমি পাবে লাড্ডু। দাদা আপনি মহানুভব। আমার মুখ ফুটে বলার আগে যে আপনি মনে রেখেছেন আমাকে কি দেবেন বলে। সব শুনে আমার দাদা লাভ নেই। দাদা দাদা বলছি ইয়ে মানে আপনি বলেছিলেন সব শুনে আমার লাভ নেই, জায়গাটা কিন্তু আমার চাই। শোন, বস। দাদা বলছি কি ওই মানে আপনার কথা মতো জন্মদিনটা আয়োজন করেছি তো, মানে কি বলতো এটা অনুষ্ঠান করতে গেলে যতটা লাগে আর কি, ওই মানে হাত একদম খালি দাদা। মানে এটা যদি কিছু টাকা টাকা? হ্যাঁ দাদা, মানে না হলে তো। কত টাকা? বেশি না দাদা, ওই মানে ওই 1000-20। 20,000? শালা কত টাকা তুই বাপের জন্য? ঘোড়া সাপ আবার ফোঁস করে, যা পারিস করে নে। দাদা আমার কাছে অত টাকা নেই। দাদা দেখুন দাদা, আপনিও জানেন আর আমিও জানি সারা হোকাবের সম্পত্তি যদি হাতাতে পারি আমাদের দুজনেরই লাভ। মানছি আপনার সালা টাকা বেশি আছে, তার মানে এটা না যে আপনি আমাদের বাপ মা তুলে কথা বলবেন। ঠিক আছে, তুই এখন যা, পরে আসিস। এক্ষুনি আবার উকিল বাবু আসবে, ওই দলিলটা নিয়ে কথা আছে। কথা হয়ে গেলে আমি তোকে ডেকে পাঠাবো কানুকে দিয়ে। তখন না জন্মদিনের জন্য কিছু টাকা নিয়ে যাস। এখন যা। জন্মদিনের জন্য টাকা নেই, মাল্টিপ্লেক্সের ফ্ল্যাট নেই, যেন সব কিছু ছেলের হাতের মোয়া। একটা দলিল আমার হাতে এনে দিয়েছে বলে ও ধরাকে সরা জ্ঞান করছে। ও ভাবছে ও না চাইলে এই দলিলের কোনো গতি হবে না। শুনে নে, এই দলিল কিছুদিনের মধ্যেই নাম চেঞ্জ হয়ে যাবে। তার আগে তোরা শুধু ওই জায়গাটা খালি করে দে, তারপর ঝাড় আর বাঁশ একসাথে ছেড়ে ফেলবো। পড়ে থাকবে শুধু খালি মাঠ, আর সেখানেই হবে আমার স্বপ্নের মাল্টিপ্লেক্স, ড্রিম মাল্টিপ্লেক্স।
যতই ভাবো সারা মহেশ বাড়ছে সারা আমাকে সরিয়ে ওই জায়গা তুমি একা ভোগ করবে, সেটা হচ্ছে না। আরে সারা তোমার কাছ থেকেই তো শিখেছি যে কি করে না কি হ্যাঁ করতে হয়। হ্যাঁ ভাবছি সারা দলিলটা নিয়ে তোমার হাতে দিয়ে দিয়েছি, যদি সেটা না দিতাম ততদিন ওই জায়গাটা খালি করিয়ে দিতাম। ওই জায়গাটা না আমি নিজের মতন করে সাজাতাম ওটা। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো সারা তোমার পয়সার জোর কত, ভুলে যেও না সারা আমার নাম ওরা মোহন বর্মন। মোহন বর্মন, মোহন বর্মন, মোহন বর্মন, মোহন বর্মন, মোহন বর্মন। আমি সুদের আসলে সবটা সুদ করে দেব। সারা চিটিংবাজ। দেখ বলি, আর যাই হোক ওদের কথায় না সায় দিতে পারছি না। রাজীবটা খাওয়া দাওয়ার লোক দেখিয়ে বাচ্চাগুলোকে এমন বুঝিয়েছে না, ব্যাস এবার আনন্দে লাফাচ্ছে না দেওয়ার জন্য, জানিস? জানি, কিন্তু ওরা তো এটা জানে না ওখানে গেলে ওদের ক্ষতি হবে। সেটা এই ব্যাপারটা যদি একটু ভেবে দেখা দরকার। সেটা না আমিও বুঝতে পারছি, জানিস কিছু রহস্য তো আছে। নাহলে তুই বল না, এত বছর পরে আমাদের কেন জন্মদিনে নেমন্তন্ন করছে? এই কথাটা কিন্তু ওদেরকে কিছুতেই বুঝিয়ে পাচ্ছি না। ওরা তো আমার কথা শুনছেই না। না শুনবে কি করে? রাজীবটা একটা গর্ত, বাচ্চাগুলোকে এমন বলেছে, ব্যাস এবার ওদের কারণে আমরা ফাঁসছি। ভাষার তো কিছু নেই, নিমন্ত্রণ এসেছে আমরা যাবো, ব্যাস। তুই বলি না আমার মহা তার কাটা, হ্যাঁ মানে যাবো না কখন বললাম রে, যাবো কিন্তু কয়েকজনকে ফাঁকি দিয়ে যেতে হবে। যদি এবারে জানতে পারে না আমাদের আস্ত চিবিয়ে খাবে। আরে কেউ জানতে পারবে না, বিকেল হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ রেডি যাবো, এই জন্য বললাম তুই মহা তার কাটা বল। হ্যাঁ আমরা লোকে চুপচাপ বেরোলাম, ঠিক আছে? বাচ্চাগুলো তারা তো আর মুখ বন্ধ করে বেরোবে না। তবে আর কি সবাই একসাথে ধরা পড়ো। আচ্ছা রাজীব, গিফটের কথা কিছু ভাবলি? কি কি কথা আছে? শোন ওইসব গিফট গিফট না বড় লোকেরা দেয়। শোন আমরা যাবো খাবো, তারা একদিন আমাদের এখানে বড় মুখ করে রেখে যেতে বলবো, ব্যাস। যে দেখ একটা কথা কি, ওই আনন্দ না দুঃখ জানি না, তবে ওদের কথা শুনে মনে হচ্ছে যেন ওরা কতদিনের পরিচিত লোকের একেবারে জন্মদিনে ঘুরতে যাচ্ছে। আচ্ছা শোন বলি, বলছি ওই মহেশের যা যা ডকুমেন্টস আছে আমাকে একটু দেখো, কতটা কি করা যায় দেখি। ওগুলো তো আমার কাছে নেই, ওগুলো তো সব রাজীবের কাছে রয়েছে। উফ, আমি না বুঝতে পারি না সব কথাই রাজীব আসে কোথা থেকে রে? তোরা থাকিস কি করবি? উফ, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তুই তো সেটা জানিস ভালো করে। আর ওইসব কাগজপত্র হলে আমি তো ওগুলো রাখতে পারি, আর রাজীবের কাছে ওগুলোকে আমি রাখতে বলি। আসলে ও হচ্ছে আমাদের বিশ্বস্ত অনেক পুরনো। এই আবার যে ভুলটা আজ থেকে 14-15 বছর আগে করেছিলি সেই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, গিরগিটিগুলো রং বদলে সব আমাদের মধ্যেই রয়েছে, ভুলে গেছিস? আজ থেকে 14-15 বছর আগে আমাদের এই চেনা লোক আমাদের চোখে ধুলো দিয়ে ওদের সাথে গিয়ে হাত মিলিয়েছিল। ভুলে গেছিস সেসব কথা? আমার তো ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? এত কম মেমরি হলে চলবে? বলি আমি সব মনে রেখেছি, আর ওই সব ঘটনাগুলো ওই মহেশকে সাহায্য করতে আমার অস্ত্র হয়ে কাজে। সে আর বলতে, বিনি দিদি বসে আছে ওদের সাহায্য করতে, কিন্তু আমাদের তো যেতেই হবে। আচ্ছা শোন যাবো, যারা যাবে না তাদের জন্য রান্না বান্না করে রেখে যাবো, তাহলে এরা আমাদের কথা শুনতে হবে না। মাথায় কি বুদ্ধি? হ্যাঁ এখন রান্না করতে বসে লেট হোক, তারপর সেখানে গিয়ে আর কিছু খেতে হবে না। পাচ্ছে মঞ্চ আমার একটা কথা শোন, চল সেখানে আমরা একটু তাড়াতাড়ি যাই, গিয়ে আমরা খেয়ে আসবো আর বাচ্চাগুলোর জন্য কিছু খাবার চেয়ে আসবো। বলছিস? হ্যাঁ আচ্ছা তাহলে শোন, তুই এক কাজ করছিস, শোন সন্ধ্যে 6টার বাইরে তুই বাচ্চাগুলোকে নিয়ে বেরোবি, আমি দুটো থেকে দরজা বন্ধ করে দেবো, ঠিক আছে? তাহলে আর দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? তাড়াতাড়ি চল, বাচ্চাগুলো থাকবি। ঠিক আছে, তোর কথা মেনে নিচ্ছি। কথা বলা মানে মেনে নিচ্ছি, কথা মেনে লেগে নিচ্ছি। যায়, কথা বলতে। তাড়াতাড়ি চল। চল।
বলছিস ওদের এই অন্যায় আপনার মেনে নেব? আমার তো মনে হচ্ছে এক্ষুনি পেলে না মানে বলার ঠিক আছে। ও ছাড় না ও দেখ পুরো কাশুনদের দেখতে লাভটা কি বল তুই? আরে বাবা কথায় আছে না কেঁচো ঘুরতে কেউ ঠিক, তা আমিও তো দেখতে চাই যে কেউ ঠিক আছে। আমার ধারণা জানিস ওই আমাদের আশ্রমের যে পুরনো মালিক ছিল না বুপিদা, বুপিদা এই ঘটনায় জড়িত থাকলেও থাকতে পারে না। মানে আমি বলছি না যে ওই গলিটা সরিয়েছে, তবে জানি। আচ্ছা শোন তোর ছেলে সে সময় এখানে থাকতো না মানে ওই ঘটনাটা শোনো, ওর সাথে কিন্তু বুপিদার বেশ ভালোই আলাপ ছিল। না ও ও ও সব কি করে জানবে? না আমি বলছি আর কি মানে জানলেও জানতে পারি। আর তুই তো মনের সাথে যোগাযোগ রাখিস না, কি না আশ্চর্য রে বাবা। ও না ও যদি একটু বলতো মানে আমাদের ভালোর জন্য আর কি, যে দলিলটা সরালো কি। তবে একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না, এত বছর পর হঠাৎ করে জন্মদিনে কেন নেমন্তন্ন করলো বলতো? কোনো রহস্য তো আছে। আমার চিঠি আছে বলি শোন বলছি ওদের আটকাতে হবে। চল যাবি এখন? হ্যাঁ চল তাহলে কি ওই বাইরে কিছু কাজ আছে কাজগুলো সেরে ওই কাজটা সেরে ওদের তাড়াতাড়ি আটকাতে হবে। ঠিক আছে চল না বাবা তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, তাহলে চোখের নিমেষে সময় পেরিয়ে যাবে। দেখতে দেখতে 5টা বেজে গেছে। দিদিরা এলে কিছু বলবে তো কাজ আমি একা কিভাবে পারবো? আছে দিদি ভেতরেই আছে। আচ্ছা দিদি ওই রান্নাঘরের দিকে আছে। রাজীব রাজীব আর দিদিরা এসে ডাকছে। বলছিলাম দিদি আমি একটু ভেতরে যাই, অনেক কাজ করে আছে। সারাদিন ছোট কোম্পানি করে ঘুরিস আর দেখেছিস তো ওর নাকি এখনই ও কাজ করেছে, কোথাও যাবি না, দাঁড়া এখানে চুপ করে। বুঝতে পারছিস না? হ্যাঁ জন্মদিন বাড়ি যাবে এই, হবে। এই কি? তোমরা হঠাৎ এখানে মানে ডাকি আমাকে কেন? হ্যাঁ বলছি মহেশের লোক কখন এসেছিল? ওই হবে দিদি 5-6 দিন আগে। আচ্ছা শোন মহেশের ব্যাপারে যা যা ডকুমেন্টস যা যা কাগজপত্র যা কিছু পাওয়া গেছে আমায় একটু দে তো। মানে এখনই হ্যাঁ দিদি কাল করে দিই। কেন আজকে করলে কি অসুবিধা রান্না আছে? রান্না করার ছিল। কিসের রান্না? ওই বাচ্চাগুলো জন্মদিন। না কোনো জন্মদিন যাওয়া হবে না, কিচ্ছু যাওয়া হবে না। কোনি তোদের অনেকবার বুঝিয়েছে, তোরা শুনিস নি, এবার আমি বলছি যাওয়া হবে না ব্যাস। কিন্তু বাচ্চাগুলো কোনো কি বাচ্চা আবার কি? আমি তো বলছি কোনো জন্মদিন বাড়ি আর যাওয়া হবে না ব্যাস, হয়েছে? এখন যেটা বললাম শোন, সমস্ত ডকুমেন্টস গুলো বের কর, আশ্রমের দলিলটা বের কর, করে এই তুই জেরক্স করে নিয়ে আয়। তোরা দুজনে যা যে যার কাজে লেগে পড়, ঠিক আছে তাড়াতাড়ি কাজ সেরে আমার কাছে আয়। ঠিক আছে। কি বাত? মহা ফাঁকি হয়। তোরা এক্ষুনি নাকি আনতে পারবে না বল, ঠিক করে দিতে। কিন্তু জানিস তো মনি, আমার না একটা বিষয় খুব টেনশন হচ্ছে। মানে মহেশের কেস তো কোর্টে হচ্ছে, আমরা যদি আগের বারের মতো হেরে যাই। না আমরা হারবো না। আমাদের চিঠিটা হবে চিন্তা আমাদের হবেই বল। একদম
সংসার চলে মন্দ চলে এই সরো দিদি না তার মানে 9:30 বেজে গেছে। আমার কপালে আজকে অনেক দুঃখ আছে। কি হবে কি হবে? আচ্ছা, এই যে মহারাজা, যখন এখানে প্রথম এসেছিলে, বলেছে তো সব কাজ নাকি গুছিয়ে তোর করবে। হ্যাঁ, এখন তো দেখছি বাবু মনে কষ্ট পেতে গেল। তোমার চোখ খুলতে খুলতে তো ওদিকে সূর্যি মামা ডুবে চলে যায়। ছি ছি দিদি, এইভাবে বলো না। তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। সেটাই যেন হয়। আর শোন, তিনি আজ বলে গেছে কনিকে পুরো বাড়ির খেয়াল রাখতে আর বাচ্চাগুলোকে দেখাশোনা করবে, কারণ নাজির একটু বাইরে বেরোবে, ঠিক আছে? মনে করে যেন বলবি। বাইরে আর যাবে কোথায়? ওই তো রান্নাঘর আর দোকান, এছাড়া আর রাস্তা কোথায়? ওই পুরোনো দিনে এখানে গানের কলি ছিল না, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। আচ্ছা, সকাল সকাল গানটা বাদ দাও। আর মানেটা কি? তো গানের মানেটা কি জানো? মানে কিছু নেই দিদি, বলছি তোমার সঙ্গে একটা কথা আছে। তোমার তো হাতে সময় বেশি সেই নেই। তো, সেই একই কথা বারবার বললাম, যার যার কথা আমি সব সন্ধ্যাবেলায় বলি। তার মাঝখান থেকে তুই আবার শুরু করে দিলি। খুব দরকারি কথা দিদি, নাহলে তোমাকে এবার 8টায় একবার বাড়ি যাবো। তুমি যাবে যখন ঠিক করে রেখেছো, তাহলে যে চুলো ইচ্ছা তুমি যাও। ফিরে আসবে আসবে, না আসবে না আসবে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এমনিতে তো মহেশের নামে কেস করেছি, তোমার নামেও পারলে একটা এফআইআর করে দেবো। আসলে আসবে না আসলে, শোনো, বাড়ির ভেতরে যারা আছে তারা যদি তোমাকে অনুমতি দেয় তবেই তোমার বেরোনো হবে, নচেত না। বলছিল দিদি খুব দরকারি কাজ, আমাদের বাচ্চা মারার প্রশ্ন জড়িয়ে আছে। কিছুদিন বাদে মহেশের কেস উঠবে, তার আগেই তার আগে কি পালিয়ে যাওয়ার মতলব করছিস তুই? পালিয়ে যদি যেতাম তাহলে এখানে আসতামই না। তাহলে তুই তো বলেছিস তো নাকি এই শহরে কেউ থাকে না, তা যেতিসই বা কোথায়? আসলে আসল নকল পরে হবে, অনেক লেট হচ্ছে, ভেতরে যা। আমি এখন বেরোবো বলে দিলাম। প্রত্যেকদিন দেরি করা স্বভাব হয়ে গেছে, বেরো যা। আচ্ছা, সবাইকে আমি বলে দেখছি কে কি বলে, আমি বলে দেখছি সবাইকে, বলে দেখছি। দেখলে সুযোগ পেলে শুধু বেরোবো, বাড়ি যাবো আর বাড়ি যাবো। যা দিয়ে খাই। দাদা আসুন আসুন দাদা, এই সময় একটা সবাইকে পেয়ে যাবে একসাথে। নমস্কার দিদি, কি ব্যাপার? নমস্কার। কি হলো? আপনারা কারা যারা অজান্তে এরকম ভাবে ঘরে ঢুকে ঢুকে জানেন না? ভদ্রলোকের বাড়িতে আসতে গেলে দরজায় নক করে আসতে হয়। ছি, বলছি অনেকদিনটা হলো, আর কতদিন না রে দাদা, কুকুর দিলে না বাড়িটা ছেড়ে না, এবার বাড়িটা ছাড়ুন। আপনারা কি বলতে চাইছেন? কেনই বা বাড়ি ছাড়বো আমরা? আচ্ছা কঞ্চিটা কোথায় গেল? কঞ্চি ওই যে সে কুমড়োর মধ্যে সে কঞ্চি, কুমড়ো! কাকে কি বলছেন আমার বাড়ির ভিতরে? ছি, ছি, ছি। বলছি ওই যে কঞ্চিটা আছে না, সে কঞ্চিটা আগের দিন বিশাল দরদ দেখাচ্ছিল, বলছিল নাকি বাড়ি ছাড়বে না, এত পাচ্ছিল না, বাসের চেয়ে কঞ্চির দরদ বেশি। তা সালা সেই কঞ্চিটা কোথায় গেল? হ্যাঁ সেটারই খোঁজ করছিলাম। কঞ্চি! তাছাড়া আপনাদের কথাতে আমার বাড়ি ছাড়তে হবে কেন? অনেক ঝামেলা বাড়িয়েছেন, আপনারা কিন্তু এখন বেরিয়ে যান। এই শুনুন শুনুন, আগের দিনে আমার জন্মদিনের যে পার্টিটা দিয়েছিলাম না, তাতে যদি যেতেন তাহলে এত ঝক্কি করতে হতো না, বাড়ি এমনি ফাঁকা হয়ে যেত, ঠিক আছে? মোহন, এখন তো ওনার সাথে কেউ এভাবে কথা বলে? ওনারা হলেন সজ্জন ব্যক্তি, যা বলা আমি বুঝে আপনি বলছি। বলুন। আচ্ছা, এবার তাহলে বুঝতে পারলাম, তুমি তাহলে মোহন আর আপনি হলেন সবকিছুর মাথা মহেশ। আচ্ছা, লোকে আমায় ভালোবেসে মহেশ বলে, আপনি নয় ভালোবেসে আমায়। আপনার এই ফালতু কথা শোনার মতন আমার টাইম নেই, ঠিক আছে? আপনি এখন আসতে পারেন। এগুলো কিন্তু ভদ্রলোকের কথা। আমরা আপনাদের সম্মান দিলাম, বিশ্বাস করলাম, আর শেষে কিনা পেলাম লাড্ডু। দাদা
বলছি বল তো সব কটাকে এখনই কাট করে বার করে দিই। আবার চড়ছিস কেন? দেখছিস না আমি কথা বলছি? একটা কথা ভালো করে শোন। কারোর কাছ থেকে যখন নিবি তখন তাকে কাঁদিয়ে নয়, না দাদা বলছে জোর করে নিবি। বলছি কি ও ম্যাডাম ম্যাডাম আপনাদের বাড়াবাড়ি সীমাটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। অতিরিক্ত বেরিয়ে গেলে কিন্তু আমি বাধ্য হব কিন্তু ওগো! ব্যবস্থা করতে। ম্যাডাম তুই গিয়ে বললি ওনারা নাকি কথা শুনছে। শুনছেন না? শুনছে তো। আপনারা বেরিয়ে যান, আমি কিন্তু বেরিয়ে এমনকি যাবো। আমি কিছু না বলতে শুনে নিল। আপনার তো মনের কথা শোনার অভ্যেস ভালোই আছে। তা আমার মন এখন যেটা চাইছে সেটা করে দিন, তারপর নয় সারা জীবনের মতন বেরিয়ে যাবে। হবে নাকি ম্যাডাম? রাজীব, এই রাজীব, কোথায় যে যায় না রাজীবটা? দেখি, আপনি আপনার সাহস কি করে হয় এই বাড়িতে ঢোকা? বাহ, এরকম দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। তা মোহন, কিছু বলো। এরকম চুপ করে থাকলে তো এই বাড়িটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিসের কিসের বাড়ি হাতছাড়া বলছেন আপনি? এই বাড়ি আমাদের 50 বছর ধরে এই বাড়িতে আমরা রয়েছি, আর আপনি বলবেন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো? এটা আমাদের বাপ ঠাকুরদার আমলের বাড়ি, কোনো অধিকার নেই আমাদের এখান থেকে বার করার। আপনার ছি, কি কি আছে? অধিকার পত্র মানে এই জায়গা যে আপনারা অধিকার করে আছেন তার কোনো প্রমাণ? মানে এই জায়গার কোনো সরকারি স্বীকৃতি দেওয়া নথি বা দলিল? ইয়ে মানে দাদা থাকবে কি করে? মানে ওটাই তো এখন আপনার কাছে। মানছি মানছি দলিলটা আমাদের কাছে নেই, আর এটা নেই বলে আপনাদের বিরুদ্ধে আমরা কোনো রকম স্টেপ নিতে পারছি না। কিন্তু এটা ভাববার বিষয়, আমাদের দলিল আপনাদের হাতে গেল কি করে? শস্যের মধ্যেই যে ভূত ছিল ম্যাডাম। নিজের লোক সাহায্য না করলে বাইরের লোক অন্যের পরিবারে ভাঙন ধরাতে পারে? পারে না। কে সে? কে আমাদের এত বড় সর্বনাশ করবে? আমার শরীরটা খুব খারাপ লাগছে, দেখুন আমি একটু ভিতরে যাই। না, আমাকে ভিতরে যাবে, আপনি এখানে বসবি। আমার ওনাদের সাথে কিছু বোঝাপড়া আছে, এখানে বসুন। হ্যাঁ, বলুন তো কে সেই? মানে দেখুন আপনারা কিন্তু এখন বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে না। আমি বরং বাইরে যাই, দলিলের যে বাকি কাজগুলো আছে আর তোর বাকি থাকা কাজ আমার জানা। এই দলিলটা হাতিয়ে নিয়ে নিজের কাছে রাখবি আর সময় সুযোগ বুঝে এই বাড়িটা নিজের নামে করে দিবি, তাই তো? সেটা হচ্ছে না চালু। এটা অরিজিনাল নয়, সেটা আমি আমার সিন্ধুকে গুছিয়ে রেখেছি। আমি জানি আমার সামনে যেমন শত্রু আছে তেমনি পেছনেও। যেটাকে না তুই নিজের মাকে দেখে আর মুখ থেকে কথা উঠছে না বাবু। চিৎকার নয়। তার শরীর খারাপ লাগছে, তাকে ভেতরে যেতে দেওয়াই ভালো। শেষমেশ কি থেকে কি হয়ে যায়। কিচ্ছু হবে না, আমি আবার বলছি, আপনি নামটা বলুন। ওই, বাহ! অনেক হয়েছে, এখন আর আদিক্ষেতা না করলে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মা ও মা ও মা ও মা
এখান থেকে বেরিয়ে যাও। আমি এটা নিয়ে আবার প্রথম থেকে ভেবে দেখবো। বেরিয়ে যাও। অবশ্যই ভাবুন, আগামী 6 জুন মামলা কোর্টে উঠবে, তার আগে এই জায়গাটা খালি করে দেবে, নইলে পুলিশ আনতে বাধ্য হব। ওই যে বললাম আবার যে আমরা একটু প্রথম থেকে ভাববো। বেরিয়ে যান আপনি, যান বেরিয়ে। ও মন, চলে এসো। ও, তুমি তো আবার মাকে পেয়েছো, দেখো আমার সাথে থাকবে কিনা। যদি থাকো, আমি যা বলেছি সব পাবো, সেখানে নিজের মাকে নিয়ে গিয়ে থাকবে। আর যদি না থাকো, নিজের চিন্তা নিজে করো। অবশ্য তুমি যেভাবে আজ আমায় অপমান করলে, এরপর ভেবে দেখবো কি করবো তোমার সাথে। বিশ্বাস করো, আমাকে আমাকে জাস্ট দাবার ছুটির মতো করে আমি সত্যি এইসবের মধ্যে। শোনো, তোমাকে কি আবার আলাদা করে বলতে হবে? উনি তো বেরিয়ে গেছে। বেরিয়ে যাও বলছি। তোমার আর দেখতে ইচ্ছা করছে না, উনিকে আমি দেখে নেবো। বেরিয়ে যাও। আপনার গাড়িটা রেডি রেডি। চারদিকে তো বুঝলাম, কিন্তু কতজন কোথাও কিচ্ছু পাইনি। না পেলাম না বললে তো হবে না, আপনাকে বের কর। ওই দিদি, এটি আজকের কথা 5-6 বছর আগেকার কথা। কোথায় কাগজপত্র রেখেছি, কোথায় আছে না আছে, এটা আমার মনে থাকে। কি আশ্চর্য, ওদের ডকুমেন্টস গুলো তো সব নিয়েছিলাম আমরা, তার মত পাওয়া গেল। তা আমি তো বরাবরকে রাখতেই দিত সব কিছু। ওটা মানে কার কাছে? এই বলার কাছে রাখতে দিতাম আর কি। ভালো করেছে। ওই সব যত্ন করে গুছিয়ে রেখে দিত। সে রেখে দিত, আপনি মালিক ডিল করে দিস, তাই না? এখন কেন আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে 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 কি করছো? আমাদের কিছু কাগজপত্র চলে গেল। চলে গেলেও খুব ভুল করছো। তুই এদিকটা আয়, আমার সাথে হেল্প কর। দেখ, ওটা আমি ঠিক খুঁজে বের করবো। কোথায় যাবে পারি? আমি তো বুঝতেই পারছি না, মানে তো কোনোদিন তো সেরকম না বলে হঠাৎ করে যে যাইও তো না। মুখ দেখে যদি সবকিছু বোঝা যেত তাহলে তো হয়েই যেত না। অবস্থা দেখ আমাদের, আগামী 6 জুন কেসটা কোর্টে উঠবে, আর এখন আমরা কি করছি? ডকুমেন্ট জোগাড় করে দিচ্ছি। আরে হয় না, তোরা না এত মানে ইরেসপন্সিবল। আচ্ছা দিদি, আচ্ছা ও তো কোনোদিন মানে কোথাও যেত না, বা কিছু করতো না। আচ্ছা তুমি শোনো না, আমার বিশ্বাস না ও ঠিক কোর্টে আগে দেশের আগে কাগজপত্রগুলো দেখি ফিরে আসবে। ফিরে আসবে, ফিরে আসবে তো গেল কেন বল? সবকিছু নিয়ে আর তুই দেখেছিস এই 4-5 বছরে ওকে কোনোদিন আশ্রমের বাইরে পা রাখতে? তারপরে কথাটা তো ঠিক, ও কোনোদিন আশ্রম থেকে বেরোতো না, কিন্তু আজকে কেন তো গেল, কারণ অনুমতির তোয়াক্কা না করে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই একে ডাকতে একবার বলি। কোটিকে ডাকতে গেলাম, দরজা বন্ধ, ঘুমাচ্ছি, আমি ডাকতে গেছিলাম। তোমায় ঠিক আছে, ওর আবার কি হলো? আরে ওই কালকে যখন ওই কলেজে খুঁজে পাচ্ছিলাম না,
অমূল্য রত্ন। ওই মহেশ্বর হচ্ছে নিজের মতো প্ল্যান সাজাচ্ছে, আর আমি সাজাবো না? আমিও তো দেখবো যে ও কি করে অন্যের সম্পত্তি হাতিয়ে নেয়। আর এখন বলাইকে রূপে দাস করতে চাইছে। যেটুকু বুঝতে পারছে না যে বলাই রূপে দাস হবে না, উপর ফাঁদ হয়ে দাঁড়াবে। সবকিছু খুঁজে নিয়ে আচ্ছা আচ্ছা, আমি দেখছি তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি জানি না, জানিস তো যে কেসটা জিততে পারবো কিনা। বুঝতে পারছি না। আগে তো শুধু মহেশ আর মোহনের বিরুদ্ধে কেসটা ছিল, এখন তো দলিলটাও ওদের হাতে। অন্যভাবে কি করে ভাবো বলতে? এখন তো ওদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ওই বলাই। তুই চুপ কর তো। কে উস্কেছিল না আমি ভালো মতো জানি। সব বলতে গেলে এখন কেঁচো করতে কেউ তো বেরোবে ছাড়বার। তবে একটা জিনিস আমার মনে হয় যে ওই বলাই কিন্তু ওদের সাথে যোগাযোগ রাখতো। আর আমার মনে হয় যে ও সব ওদের কথা মতোই না কাজ করতো, জানিস? কি বলছো কি দিদি? ওই বলাই আমরা আমাদের সাথে থেকেও আমাদের কিভাবে বিপদে ফেললো? আর আর ওই কি ওই মহেশটা তো পাক্কা খচ্চর না। তুমি শোনো দিদি, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে মহেশ নামের একটা গরুর কথা পড়েছিলাম, কিন্তু এখন দেখছি উনি কেনালু ওই খচ্চরের কথা ঠিক তো ভুলেই গেছিলেন। হেয়ারে রাখতো তোর যত তবে যেটা বলছে কর না, ভালো লাগে না। তুই সমস্ত কিছু নিয়ে গুছিয়ে যা পারিস কর, ওগুলো নিয়ে আয় আমার কাছে কালকে সকালে। আমাকে আবার সব দেখতে হবে। কত রকম কথা বলে, এই এতক্ষণ ধরে বলছো আমাকে এক্ষুনি এনে দে, এক্ষুনি এনে দে, আবার বলছো কাল সকালে। একটা বড় না যে কোনো। বলেছি বাবা, বলেছি এক্ষুনি এনে দিতে। এখন আমি বলতে দিচ্ছি তুই কাল সকালে নিয়ে আমি সব গুছিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ বলছি রাতে সবার একটু দিয়ে যাবে ঘরে, আজ আর বেরোবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো মামি এখানে, এদিকে তাকাও তাকাও এদিকে। কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না তো। কোথায়? আরে এই তো আমি। তো তুমি তো আমার সামনে দিয়ে গেলে, দেখতে পেলে না? অনেক হয়েছে, এবার বাইরে এসো, নইলে তোমাকে দুষ্ট লোকেরা ধরে নিয়ে যাবে। এসো বলছি। এই দেখো আমি তোমার সামনে। দুষ্ট লোক ধরে নিয়ে যাবে বললেই হলো। তুমি আমার সঙ্গে আছো না? না, তুমি এত দুষ্টুমি করো, এবার সত্যি সত্যি দুষ্ট লোকের কাছে তোমায় ধরিয়ে দেবো। ধুর, তুমি আমায় খালি দুষ্টু লোকের কাছে ধরিয়ে দেবে বলছো। দেখবে দেখবে একদিন আমি বড় হয়ে সত্যি সত্যি ওদের কাছে চলে যাব। তুমি আমায় খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। কি মজা কি মজা, পাবে না, কি মজা। না, মন 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 না, হতে পারে না। মন মন কোথায় তুই? আমি এখানে। কই মন? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? মন মন আয় বাবা, আয় আমার কোলে আয়, আমার কাছে আয় বাবা। আমি দেখতে পাচ্ছি না। মন মন কই মন? আয় মন মন আয় বাবা। আমি পাচ্ছি না দেখতে। মন কোথায় গেলি? মন 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 আয় বাবা, আয় 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 মন, আয় মন। কি হলো? আয় আয় আয়।
আমার মন কোথায়? আমার মন কোথায়? বলো কোথায় আমার মন? ছেলে দোষ করেছে তার জন্য ওর বিচার চলছে, একদম পাগলামি করবি না বলি। না না না, আমার ছেলে কোনো দোষ করেনি, ও কোনো দোষ করতে পারে না, ও খুব ভালো রে, ও খুব ভালো ছেলে, কোনো দোষ করেনি। তোর ছেলে দোষ করেছে তার জন্য তার কোর্টে কিন্তু বিচার চলছে বলি। আমাদের কিন্তু কোর্টে যেতে হবে, তুই কিন্তু রেডি হয়ে থাকতে বলেছিলাম। না না, পরিধি, পরিধি, এবার চিৎকার করছো কেন? মন, আমার মন। আরে এখন এইসব কথা কাটাকাটি করে লাভ কি? কোর্টে রায় বেরোবার সময় হলো। আমার বিশ্বাস আজ বিডিডি জিতবে, আর ওই মোহন আর মহেশ বুঝবে কত ধানে কত চাল। না না, আমার ছেলে কিছু হবে না, আমার মনের কিছু হবে না। কিছু হবে না বললে তো হবে না। শোন, পিড়ি তো তোদের দুজনকে কোর্টে যেতে বলেছিল, আজকে রায় বেরোবে, তোরা সব গেলি না কেন? হ্যাঁ, ওই কোর্টে গেলে না ওই নিমো খারাপটাকে তবু নিজের চোখে দেখতে পেতাম। রাজি, এখন এইসব কথা বন্ধ কর, তুই ভেতরে যা গিয়ে বাচ্চাদের দেখ। আমি কলিকে নিয়ে কোর্টে যাচ্ছি। কলি, তুই আমার সাথে কোর্টে যা, একটু ছেলেটাকে দেখ, দেখবি তোর মনটা অনেক হালকা লাগবে। এখন কান্নাকাটি করার একদম সময় নেই। চল কি হলো রাজীব, দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। চল চল, আমরা মনের কাছে যাবো, চল চল। আমাদের অনেক সময় দিয়ে হয়ে গেল। তাহলে চল। অর্ডার, অর্ডার। আপনি বলুন। এই কেসে বাদী এবং বিবাদী পক্ষে সমস্ত মতবাদ শোনার পর এবং সমস্ত নথি পর্যবেক্ষণ করে এই আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি মহেশ বারুজ্জে এবং আসামি মোহন বর্মন অন্যের সম্পত্তি হাতিয়ে নেবার মামলায় সমানভাবে দোষী। ভারতীয় দণ্ডবিধির ধারা 379 অনুসারে আসামি মহেশ বারুজ্জে এবং আসামি মোহন বর্মনকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এর সঙ্গে আসামি মোহন বর্মনকে নাবালক অবস্থায় আজ থেকে 15 বছর আগে আশ্রমের দলিল চুরি করার প্ররোচনা দেওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারা 34, ধারা 109 এবং 120 বি ধারা অনুযায়ী আসামি মহেশ বারুজ্জেকে আরো 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং 10,000 টাকা জরিমানা করা হচ্ছে। এর সঙ্গেও আসামি মোহন বর্মনকে এবং কোর্টকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে ভূক্ষেপের আশ্রমের ওপর যাতে কোনো প্রকার জুলুমবাজি কোনোভাবেই না হয় তা সম্পূর্ণ দেখার দায়িত্ব পুলিশের উপর দেওয়া হলো। The court is adjourned for today. সংবিধানের নিয়ম যাকে আমরা নত মস্তকে সম্মান দিই। আর তাছাড়া ওরা নিজের প্রতি স্বীকার করেছে যে ওরা দোষী, আর সেই মতোই আদালত ওদের জেল ঘোষণা করেছে। না না, আমার ছেলে কিছু হতে পারে না, ও কিছু করেনি। শান্ত হ, শান্ত হ তুমি। তিনি যখন বলছে তাহলে ওদের নিশ্চয়ই কোন শাস্তি দিয়েছে। জানিস আজকে সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছি, আর সে না নিজে
অন্ধকারে থেকে আমাদের আলোয় পৌঁছে দিয়েছে। আর সে কিন্তু অন্য কেউ নয়, আমাদের খুবই কাছের লোক। কাছের লোক? কে সে? এরা আমাদের কাছের লোক? হ্যাঁ, ঠিকই বলছি, একদম ঠিক বলছি। ওই যে বললাম, চোখের সামনে যা দেখা যায় তা সবসময় না সত্যি হতে পারে। পেছনে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? দেখেছিস? বলেছিলাম না, কেঁচো খুঁড়তে গিয়ে কিরম কেউটে বেরিয়ে আসলো। না না, ভুল করছিস, ভুল করছিস। বড় বড় সাপুরে হয়ে কেউটার বিষ দাগটা ভাঙতে সাহায্য করেছে। মানেটা কি বলছিস তুই? মানেটা বুঝতে পারছিস না? আমার ছেলেকে দোষী প্রমাণ করেও বিধির হয়নি, এবার বাইরের ছেলেকে ভালো প্রমাণ করতে বিধির এটা চাল। মনি, তুই কিন্তু তখন থেকে আমাকে যা তা কথা বলে যাচ্ছিস। তুই যদি সত্যের সম্মুখীন না হতে পারিস, সেখান থেকে চলে যা, থাকতে হবে। আমি জানি আপনারা আপনার কথা বিশ্বাস করবেন না, তবু বলছি এই আশ্রম আমি এসব দিবাস্বপ্ন দেখা বন্ধ করো মহেশ বাবু। আমি এই জেল থেকে ঠিকই বেরোবো। আমি এই জেল থেকে বেরোবো, ওই শালার জমি আমার হবে। আমি ওটা ছড়া বলছি, জমি আমি একা আমার নামে ভোগ করবো। সেদিন ওই জমি আমি নিজের মতন করে সাজাবো, খালি করে। না থাকবে কোনো ড্রিম মাল্টিপ্লেক্স, না থাকবে কোনো আশ্রম। সব কথাকে না, কথাকে আমি ধাক্কা দিয়ে দূর করবো এখানে আশ্রম থেকে। তোকে যেমন করে হোক এখান থেকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো, কিন্তু তুই মানুষ মানুষ। তোকে না ছেলে বলতে আমার লজ্জা লাগছে। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মতো ছেলে আমার দরকার নেই। আজ থেকে আর আমি চোখের জল ফেলবো না। মনে করবো মানুষেরা ঘরে থাকে আর অমানুষেরা থাকে জেলে। শান্ত হন আপনারা। আমার ভাই আমার চোখ খুলে দিয়েছে। আমরা কেউ আর আগের মানুষ নই। এগুলো শুধু আমাদের চিন্তা ভাবনা ছিল, এখন আর তার কিছুই উপস্থিত নেই। আপনার কথা আমাদের মানতে না অসুবিধা হচ্ছে প্রচন্ড পরিমাণে। সব ঠিক আছে, মেনে নিচ্ছি আপনার ভাই আমাদের উপকার করেছে, কিন্তু তার জন্য তো ও এখানেই থাকতে পারতো। ও এখান থেকে চলে গিয়ে আমাদেরকে উপকার করার মতলবটা করলো কেন? বিপদে আপনারা পড়ে, বরঞ্চ বিপদের হাত থেকে রক্ষা করেছে আমার ভাই সুরেশ। ও যদি 3 দিন আগে আমার বাড়িতে এসে আমারই সিন্ধুক থেকে আপনাদের এই দলিলটা সরিয়ে না নিত, আপনাদের এই হাসিটা না এতক্ষণে কান্নায় মিলে যেত। সেদিনই আমি আজ করেছিলাম ওর হঠাৎ করে এত বছর পর আমার বাড়িতে আসা। জানেন, প্রথমে ভেবেছিলাম আমি ওকে বাড়িতে ঢুকতে দেবো না, কিন্তু আটকাতে পারি, আর সেই সুযোগটাই ও কাজে লাগিয়েছে। আপনার কথা মানলে না আমার পড়েই গেছে। শুনুন, সেটাই যদি হবে তাহলে বিলি কেন আমাদের ওকে এরকম ভালো মানুষ বলছে? কেন বলছে? দেখ, তোদের মতন আমিও প্রথমে ভেবেছিলাম সমস্ত কিছু ফালতু কথা, কিন্তু ও যখন আশ্রমের 3-4 দিন আগে পালিয়ে যায়, তখন না ওকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম। খুব রাগ হয়েছিল, খুঁজে পাইনি। আর আজ যখন ও সকালবেলা আমার কাছে এসে সমস্ত কথা বললো, আমি মনে করেছিলাম প্রথমে ও মিথ্যা কথা বলছে, সমস্ত মিথ্যা। ওকে ওরা একটা হেস্তনেস্তাজ করেছে, কিন্তু সব কিছু না পুরো শোনার পরে আমার মাথায় বাজ পড়ার মতো বুঝতাম। সব বলে দিদি, আমার ভাইটাকে আর অপমান করবে না। হ্যাঁ মানছি, ওর
কাজকর্ম প্রথম দিকে আমার মাথা গরমের কারণ ছিল, কিন্তু জজ সাহেবের বিচারের রায়ের পর যখন থেকে আমি প্রশাসনের হাতে বন্দী হয়েছি তখনই বুঝলাম ওই ঠিক ছিল, ভুল ছিলাম আমি। তাহলে সেই একই কথা, তাহলে ও এখান থেকে পালিয়ে গেল কেন? কিসের জন্য পালিয়েছিলিস বল। দিদি, অনেকক্ষণ তোমাদের কথা শুনলাম, তোমাদের মনে আমায় নিয়ে ক্ষোভ জমেছে, তাই তো? আজ সকালে যে কথাগুলো বিনি দিদিকে বলেছি সেগুলো আমি তোমাদের বলছি, তারপর আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। হ্যাঁ ভাই, বল, সব কিছু বল, সবাই জানো তুই খাঁটি সোনা, বিশ্বাসঘাতক নোস। আজ থেকে 6 বছর আগে আমি ওই আশ্রমে এসেছিলাম বলাই নাম দিয়ে। আমার নাম বলাই ছিল না, ছিল সুরেশ। আমরা দুই ভাই, মহেশ আর সুরেশ। আমি জানতাম দাদা তোমাদের থেকে দলিল হাতিয়ে নিয়ে তোমাদের এখান থেকে সরাতে চাইছে। আর আশ্রমে মানুষ কেন থাকে আর আশ্রমে যারা কাজ করে তাদের মধ্যে দুজনের অবস্থা আমার কিছুটা জানা ছিল। তার থেকে বড় কথা, একজন নিরপরাধ লোকের দলিল তার থেকে কেড়ে নিয়ে একজন তার নিজের নামে করুক, সেটা আমি কোনো দিতে চাইনি। তাই ওই আশ্রমে এসে থাকা শুরু করি। তুই যে বলেছিলিস তোর কেউ নেই, তাহলে তুই মিথ্যে বলেছিলিস কেন? আসলে সেদিনই যদি আমি তোমাদের সত্যি কথাটা বলে দিতাম, তোমরা আমার সেদিনই দাঁড়িয়ে দিতে। আমার মিথ্যাবাদী ভাবতে, যেমন আজ ভাবছো। তাহলে নাম বদল করেছিলিস কেন? এটাও তো একটা মিথ্যাবাদী যোগ, নাকি এর পেছনে অন্য কোনো আরো যোগ আছে তোর? আছে, অবশ্যই যোগ আছে, কারণ আমি জানতাম দাদা এখানে মাঝে মাঝে আসবে। আর সেই সময় যদি আমার সাথে দেখা হয়ে যায়, তোমরা আমার সেদিনই অপবাদ দিয়ে তাড়িয়ে দেবে। তাই সবসময় সাবধান থাকতাম, যখন দাদা আসবে তখন যাতে আমার সঙ্গে দেখা না হয়। আর সেই সময় তোমরা যখন আমার বলাই নাম নিয়ে ডাকবে, দাদা আমায় না দেখে বুঝতেই পারবে না যে আমি তার ভাই। কথাগুলো কেমন গল্প কথা মনে হলো না? হ্যাঁ, তুই এত কিছু করলি আর আমরা কেউ টেরই পেলাম না। কথায় বলে না, গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গরুও যে এরকম মিথ্যে বলতে পারে আপনারা কেউ শুনেছেন? একেই বলে কলিকাল। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এটাই সত্যি। ও আমার বাড়ি থেকে কাজের নাম করে বেরিয়ে আপনাদের এখানেই এসেছে। অবশ্য সেদিন যদি সেটা জানতাম, জানলেও কিছু করতে পারতে না দাদা, কারণ আমি তোমার মতন লোভী নই। কারোর কাছ থেকে কিছু নেওয়ার আগে আমি 10 বার চিন্তা করি। হ্যাঁ, তুই যখন তোর চিন্তা, তাহলে আমাদের চিন্তাটা একটু কমিয়ে দিয়ে দেখি। বাড়ি থেকে পালিয়ে গেছিস কেন? আর গেছিস তো গেছিলিস, পরিচয় পত্রটা কেন লুকিয়েছিলিস বল। সবকিছু যখন বলেই দিলাম, তখন এটাও তোমাদের জানা দরকার। কারণ আমি যদি আমার পরিচয়পত্র এখানে রেখে যেতাম, তোমরা কেউ না হোক অন্তত বিনি দিদি আমায় ঠিক খুঁজে বার করতো। আর এই মামলার আগে আমি শ্রীঘরে বন্দি থাকতাম এই মিথ্যা কথা বলে ঠকানোর উদ্দেশ্যে। এই মিথ্যে বলে ঠকানোর উদ্দেশ্যে জেল চলে গেছে, তারপরও এদের এত কিছু কথা। একজন পড়েছে জয়ের মালা একই দোষ করে, আর একজন গলায় পড়েছে কাঁটার মালা। তুই বলতে চাইছিস কি? বলতে চাইছি, আমার ছেলে দলিল চুরি করেছে আমার বাড়ি থেকে বলে তার জেল হলো। ওই একই কাজ অন্যের ভাই তার বাড়ি থেকে দলিল চুরি করে এনে আমাদের হাতে তুলে দিয়েছে বলে সে হয়ে গেল নয়নের মণি। বাহ, কি সুন্দর বিচার! একেই বলে আইনের চোখ বাধা, সে কারো ধার ধারে না। আইনে সবাই সমান। হ্যাঁ দিদি, আইনের চোখে সবাই সমান। আপনার ছেলে আপনাদের দলিল চুরি করে আপনাদের বিপদে ফেলেছিল, আর আমার ভাই সেই দলিল চুরি করেই আপনাদের বাঁচিয়েছে, অন্যায়ের সাথে আপোষ করেনি। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ভাইটাকে আর অহেতুক সন্দেহ করবেন না। দিদি, তোমরা আমার যা ইচ্ছা তাই বলো, যা খুশি বলো, কিন্তু আমি জোর গলায় বলবো আমি তোমাদের কোনোদিন খারাপ চাইনি গো। খারাপ চাই ঠিক আছে, তুই খারাপ চাস, তুই না বলে চলে গেছিস কেন বল? জিজ্ঞেস করো কে? কেন চলে গেছিস? তাহলে তুই সবার কাছে ক্ষমা চাইবি, ক্ষমা চাইবি সবার কাছে। তুই কেন তুই চলে গেছিস? এই আমাদের উপকার করার জন্য, আমাদের আশ্রম থেকে এইভাবে বাঁচানোর জন্য? না দিদি, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি।
আমি জানতাম এই মহেশ আর মোহন মিলে এই জন্মদিন পালন করছে, ঠিক আছে? আর আমি সেখানে যেতে চেয়েছিলাম সম্পূর্ণ অন্য কারণে, একটা অন্য রূপে, যেখানে আমাকে কেউ সুরেশ নামে চিনবে না। আর সেই সুযোগে যদি আমি ওই দলিল সম্পর্কে কিছু জানতে পারি, তবে আমার কাজেরও কিছুটা সাহায্য হবে। আর ওই দুবেলা অন্তত একবেলা ঠিক করে খেতে পাবে বাচ্চা দুটো। কিন্তু আমি যদি জানতাম যে বাচ্চাগুলোর কোনো ক্ষতি আশঙ্কা, তবে আমি কোনোদিন সেখানে যেতে চাইতাম না। যদিও কলেজে আমাকে সেদিনকে যেতে দেয়নি, তাই আমার পরিচয় গোপন রাখার অপরাধের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা তুই চাইবি না রে ভাই, ক্ষমা তো আমরা চাইবো তোর কাছে। আমরা অন্ধকারে ছিলাম, আমাদের এখানে আলো নিয়ে না আসলে আমরা যে উঠে দাঁড়াতে পারতাম না রে ভাই। কিন্তু আমাদের সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছিস। চলো ওকে আশ্রমে নিয়ে যাই না। কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, ওকে সবাই মিলে আমাদের কাছে নিয়ে আয়, ওকে নিয়ে চল। সত্যি তো ছায়ার আলো না ও আমাদের আশ্রমে, তাই না? হ্যাঁ রে ভাই, তোকে আমরা অনেক ভুলও গেছি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি তুই দোষী নস। তাই তো বললাম যে চল না ওকে আমরা আশ্রমে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ রে ভাই, চল আয়। না দিদি, আমি যাব না। আজ তোমাদের পথ চলা শুরু। আমি ছিলাম ক্ষণিকের অতিথি, আর নয়। আমার নিজের বাড়ি ফাঁকা করে রইল, আমাকে এখন সেখানে যেতে হবে। ওই যে বললাম তুই আমাদের আশ্রমের আলো, তুই যাবি না তবে আমাদের সাথে? এটা হয় না। না দিদি, যাবো না বলছি না। যদি আমাকে তোমাদের কোনোদিন প্রয়োজন লাগে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু আজ নয়। আর অবশ্যই পরিচয় গোপন করে আর আসবো না। চলুন চলুন, আর তোমরা বলতে হবে না, চলুন 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 বলছি না। দেখুন তো বলি, আমি কিন্তু ঠিক ছিলাম বল? হ্যাঁ একদম তাই রে। চোখের সামনে ভগবানের দর্শন পেলাম দেখে। তুই আমাদের অনেক পথ দেখিয়েছিস, তুই আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছিস, তুই আমাদের ছায়ার আলো ছায়া আলো। তোমার ভালো অন্ধকারের শুরুতে উৎসারিত আলো, সেই তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে রাখলো তুঝে আলো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ, সমর ভাবে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। আমাদের স্রষ্টাজন নাট্য সংস্থার নাটক ছায়ার আলো আমরা শেষ করলাম। আমাদের আলো করেছে বাবলুদা, তার সাথে বাবলুদার মেয়ে রয়েছে দেবমিনা, আর আমাদের আবহ করেছে বাবলুদা। আর এবার সবাই সবাই নামটা বলো। মোহন, সৌরভ, পার্বতী গাঙ্গুলি, শর্মিষ্ঠা ভক্ত, রাজেশ ঘোষ, রিমি গাঙ্গুলি, সঞ্জীব বেজ, প্রমিত গৌরব দাস, সন্দীপ কুমার বসু, প্রমিত হালদার। আর আপনাদের সকল কাজের একটুখানি আর সময় নেব। সেটা হচ্ছে বর্তমানে তো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা পাই যে কোনো বিষয়কে শেয়ার করার জন্য। যদি মনে হয় যে প্রয়োজনটি কোনো না কোনোভাবে আরো এগোনো যায়, তাহলে একটু দয়া করে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু শেয়ার করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা এখানে কোনো টিকিট সিস্টেম রাখিনি, তার কারণ এটা সকলের জন্য, এটা মুক্ত মঞ্চ হিসাবে রাখা হয়েছে। আপনারা যদি মনে হয় কোনো রকম ভাবে আপনারা কিছু কন্ট্রিবিউট করতে পারেন, কোনো সাহায্য করতে পারেন, আমাদের এখানে সেই ফান্ডিং এর জায়গা রয়েছে। আপনারা আপনাদের যা মনে হয় 1 টাকা হলেও সেটা আমরা মাথা পেতে গ্রহণ করবো। আপনারা একটুখানি যদি আমাদের সেই কন্ট্রিবিউট করেন। সকলকে হ্যাঁ বাইরে আছে সকলকে শুভরাত্রি। শুভরাত্রি।